মেডিসিন আমরা অনেক বেশি ইউজ করতে পারি না, আমরা এটাকে অনেক বেশি এক্সপ্লোর করতে পারিনি, এর অনেক ভাঁজ আছে যে ভাঁজগুলো আমরা খুলতে পারিনি। এই ভাঁজগুলো যদি আমরা খুলতে শিখি, তাহলে দেখবেন যে নেট্রাম কার্ভে আপনার পেশেন্ট মানে চেম্বার ভরে গেছে, অনেক অনেক প্রেসক্রাইব আপনারা করতে পারবেন। ঠিক আছে, নেট্রাম কার্ভ নিয়ে পুরনো যে স্টলওয়ার্ড যারা আছেন, হ্যানিম্যান থেকে শুরু করে কেন্ট, ওনারা কিন্তু খুব মানে অনেক জিনিস অনেক ডিপলি বলে গেছেন, আমরা ওইভাবে পড়িনি। আমরা তো অনুবাদ গ্রন্থগুলো পড়ি, অনুবাদ গ্রন্থ পড়তেও খুব একটা মনে হয় না, সুস্বাদু মনে হয় না, ডেলিসিয়াস মনে হয় না, এই কারণে আমরা ওটাকে রেখে দিই। আমাদের নাসির ভাই মনে হয় বললেন যে নেট্রাম কার্ভ, নেট্রাম মিউরের কথা। নেট্রাম কার্ভ হলো চিলি এবং নেট্রাম মিউর হলো হট, তাই না? চিলি মানে কি? চিলি মানে ঠান্ডা, তাই না? আর নেট্রাম মিউর হলো হট, তার মানে নেট্রাম মিউরের অ্যাটিটিউড হবে হট, নেট্রাম কার্ভের অ্যাটিটিউড হবে চিল। এটাও কিন্তু একটা ভাবনা থাকে, ভাবা যায়। তো যাক, আমরা ডক্টর কেন্টের যে বইটা আছে, আপনার কেন্টের ম্যাট্রিমেডিকা আমরা যেটাকে বলি, হ্যাঁ, লেকচার অন হোমিওপ্যাথিক ম্যাট্রিমেডিকা, এই থেকে আমরা যদি এটাকে স্টাডি করি, কেন্টে এই জিনিসটা দেওয়া আছে যে ইনফার্টিলিটি তো আমরা মনে হয় বুঝি, তাই না? ইনফার্টিলিটি, বাচ্চা হচ্ছে না, বিয়ে হয়েছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ, এরকম কেসগুলোকে আমরা ইনফার্টিলিটি বলি, তাই না? ইনফার্টিলিটির অন্যতম একটা মেডিসিন হচ্ছে নেট্রাম কার্ভ, কেন্টে আছে। হ্যাঁ, এবং অনেক সিনিয়র ডাক্তার যারা নেট্রাম মিউর, মেডো, পালসেটিলা, তারপরে আর কি এই টাইপের কিছু মেডিসিনের মতনই নেট্রাম কার্ভকে অন্ধভাবে ইনফার্টিলিটির কেসে ইউজ করেন। অনেক ডাক্তার আছেন যে তারা বলে যে আমি তো এটা দিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে ওনারা 100 জনে দেন, দিয়ে 5 জনের রেজাল্ট পায়, তত রেজাল্ট হলো। মানুষ আমি কতখানি ফেল হলো সেটা ফ্যাক্টর না, আমি কয়জন দম্পতির মুখে হাসি ফুটাতে পারলাম সেটা অনেক বড় ফ্যাক্ট। আপনি একটা কেস সলভ করবেন এরকম ইনফার্টিলিটির, দেখবেন যে 100টা কেস আসছে, পরের 99টা কেস আর আপনি কিছু করতে পারলেন না, ওটা নিয়ে দেখবেন না ওই ডাক্তারের কাছে গেলে হয়, এই একটা বিষয়। তো যাক, অন্যদিকে যাচ্ছি। তো ইনফার্টিলিটির জন্য নেট্রাম মিউর, এই নেট্রাম কার্ভ খুব ইউজ করা হয়। তো কেন? আমরা ফিজিক্যাল লক্ষণগুলো তো ইয়ের মধ্যে দেওয়াই আছে, কেন্টের মধ্যে দেওয়াই আছে, কি কি থাকবে আমি বলতেছি, কেমন কি হয়, কি কি ফিজিক্যাল সিমটম গুলো দেখা যায় সেটা দেখা যায়। কিন্তু আমরা একটু পার্সন অ্যাঙ্গেলে, একটু মানুষের কি বলবো, মানুষের ভিতরে ঢুকে আমরা একটু দেখি যে আসলে নেট্রাম কার্ভটা কি করে। দেখেন, নেট্রাম কার্ভের আমরা কি বললাম, আমাদের ডক্টর নজরুল, আমাদের ডক্টর শামসুজ্জোহা, ডক্টর সিয়াম, এরা সবাই কিন্তু বলছে যে নেট্রাম কার্ভ হলো যে সবকিছু হয়ে গেছে, লোকজন আমাকে গুরুত্ব দিচ্ছে না, ঠিক আছে, আমি বরং দূরেই থাকি, তাই না? গ্রেসফুল উইথড্র, আমি বরং আলাদাই থাকি। তো এই যে আমি বরং আলাদাই থাকি, আমি বরং দূরেই থাকি, আমার মনে হয় আর ওদের জন্য না করলেও চলবে, ওরা নিজেরা এখন সাফিসিয়েন্ট, ঠিক আছে, আমি আমার মতো আমি একটু এদিকে থাকলাম। এই যে প্রসেস, এই প্রসেসটা হচ্ছে অ্যাডাপ্টেশন। দূরে থাকাটা একটা অ্যাডাপ্টেশন, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন তার রিয়াকশনটা হচ্ছে এরকম, রিয়াকশন না, এটা বেসিক্যালি অ্যাডাপ্টেশন। তুমি এখান থেকে যাও, আমার কাছ থেকে চলে যাও, দূরে হটো, এটা হলো রিয়াকশন। আমি দূরে আলাদা হয়ে থাকতেছে না, ঠিক আছে, তোমরা ভালো থাকো, মঙ্গলে থাকো, আল্লাহ তোমাদের মঙ্গল করুক, এই যে গ্রেসফুলি দূরে থাকাটা, এটা কিন্তু অ্যাডাপ্টেশন। তাহলে নেট্রাম মিউরের একটা খুব প্রমিনিয়েন্ট অ্যাডাপ্টেশন হচ্ছে গ্রেসফুলি দূরে থাকো।
তাই না? গ্রেসফুল উইথড্রটাকে আমি বাংলায় করলাম, মনে করেন দূরে থাকো, আপনাদের বোঝানোর জন্য। তো এখন ভাবেন ইনফার্টিলিটির ক্ষেত্রে, ইনফার্টিলিটি কেন হচ্ছে, মহিলা কেন ইনফার্টাইল হচ্ছে। এখন কোনো মহিলা যদি হাজবেন্ডকে দূরে রাখে, তাহলে সে কিভাবে প্রেগনেন্ট হবে, সে কিভাবে ফার্টাইল হবে, সে কিভাবে গর্ভ সঞ্চার করবে? খুব সিম্পল বিষয়, আমি বুঝাতে পারলাম? হাজবেন্ড ওয়াইফ দূরে থাকছে, তাহলে কি করে তা মানে সে ইয়ে হবে, মা হবে? ডেফিনেটলি সে হতে পারবে না। তো এটা গেল ফিজিক্যাল লেভেল। এখন আপনি বলবেন যে না স্যার, মানে পেশেন্ট বলবে না স্যার আমরা তো দুজন একসাথে থাকি অমুক তমুক। হ্যাঁ, এখন আপনি তো দেখলেন ফিজিক্যাল লেভেলে, আপনি এবার জাজ করেন তার ইমোশন লেভেলে। এই মহিলা ইমোশনালি তার হাজবেন্ডকে কাছে আসতে দেয় না। ইমোশনালি সে একই ঘরে থাকছে, একই বিছানায় থাকছে, একই ছাদের তলে থাকতেছে, কিন্তু ইমোশনালি সে হাজবেন্ডকে কাছে আসতে দেয় না। তার মন মনস থেকে হাজবেন্ড হাজবেন্ডকে সে ভিড়তে দেয় না, হাজবেন্ডের প্রেজেন্স সে অ্যালাউ করে না তার মনে। আছে কিনা? এরকম কিন্তু হয়, আপনাকে এটাই খুঁজে বাইর করতে হবে। তো এরকম কিন্তু সব প্রেগনেন্ট মহিলা, মানে বেবি সিকিং মহিলা, ইনফার্টিলিটির কেসে আপনারা কিন্তু পাবেন না, কিছু কিছু ক্ষেত্রে পাবেন এরকম মহিলা। কখন পাবেন? যখন ওই মহিলার ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেভেলে থাকবে, হতাশার একটা লেভেলে থাকবে, তখন আপনারা কিন্তু এরকমটা পাবেন যে সে তার ইমোশন থেকে, তার ইন্টেলেক্ট থেকে, তার মন থেকে, তার সাবকনসিয়াস মাইন্ডে হাজবেন্ডকে প্রবেশ করতে দিচ্ছে না, হাজবেন্ডের প্রেজেন্সকে অ্যালাউ করছে না। ডক্টর কেন্ট কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। আমি একটু পড়ে শোনাচ্ছি, কেন্টের ইয়েতেই ম্যাথমেটিকায় আছে, সেটা হচ্ছে স্টেরিলিটি এ, আমি বাংলায় বলি তাহলে আপনাদের সুবিধা হবে। তিনি বলছেন যে মহিলাদের বন্ধ্যত্ব, স্টেরিলিটি, এ কনস্টিটিউশনাল স্টেট ইন এ ওম্যান হোয়ার শি ইজ আনএবল টু কনসিভ, মানে তাদের সন্তান ধারণ ক্ষমতা তাদের কনস্টিটিউশনাল স্টেট, তাদের চেহারাতেই প্রকাশ পায়, তাদের অবয়ের মধ্যেই প্রকাশ পায়। হ্যাঁ, এরা খুব নার্ভাস প্রকৃতির। তারা, তিনি কি বলছেন, কোল্ড টু নি অ্যান্ড এলবো, এই কুনই থেকে হাঁটু পর্যন্ত খুব ঠান্ডা, শীতকালে খুব ঠান্ডা থাকে, কিন্তু গরমকালে মাথা খুব গরম হয়, ফিজিক্যাল সিম্পটম উনি বলেছেন। সব সময় ক্লান্তি লেগে থাকে। স্প্লিন্টার ভ্যাজাইনা কজেস, মানে যোনি, যোনি যে বন্ধনীর পেশি যেটা থাকে যোনির, সেটা এতটা এদের দুর্বল থাকে, যখন পুরুষের সিমেন সেখানে ইজাকুলেট হয়, যেই মাত্র মানে এই ইয়েতে ভ্যাজাইনাতে আপনার যেই মাত্র সিমেন ইজাকুলেট হবে, সাথে সাথে ফিনকিতে ওটা বাড়িয়ে চলে আসবে। হ্যাঁ, গ্যাস আউট, ইয়ে বলেছেন, কি বলে, ডক্টর কেন বলেছেন কি দেখেন, স্প্লিন splinter vagina causes the semen fluid to gush out, G-U-S-H, gush out, as soon as ejaculate by the male, thus causing sterility. গ্যাস আউট, এই গ্যাস আউটটা কিন্তু ন্যাট্রাম কার্ভের মধ্যে মানে খুবই বেশি দেখা যায়। আপনার এদের যখন মিনিস্ট্রেশনাল ব্লিডিং হয়, একদম গ্যাস আউট হয়ে একদম ফিনকিতে বাড়ায় যায়, সবকিছু ওদের ইমোশন গুলাও অনেক ক্ষেত্রে গ্যাস আউট হয়ে বাড়ায় যায়। তো এটা কেন? কারণ এই যে এখান থেকে সিগন্যালিং হচ্ছে তুমি দূরে থাকো, এই বডি মাইন্ড যখন সিগন্যাল দিচ্ছে যে হাজবেন্ড তোমার কোনো আমার ইয়েতে নাই, তুমি চলে যাও, দূরে যাও, আমি তোমার কাছে আর নাই, তখন হাজবেন্ডের যে সিমেন্ট সেটা যখন প্রবেশ করছে, সেটাও কিন্তু একদম দ্রুত সেখান থেকে বাড়ে যাচ্ছে, যে ভ্যাজাইনার যে পেশিগুলা সেটাকে ইয়ে করবে, অ্যাবজর্ব করবে, যেটাকে নেবে, সেই জায়গাটায় সে থাকতেছে না, আর এই কারণে তার কনসিভ হচ্ছে না। তো এটা কিন্তু কেন্ট বলেছেন, আমার কথা না। কেন্টের এই জায়গাটাকে আমি যদি সামারাইজ করি, এটাও কিন্তু আপনারা একটু ডিপ ভাবে চিন্তা করেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ
গ্রেসফুল উইথড্র। আমি নিবই না তোমার জিনিস, তোমার সিমেন আমি নিবই না, নিয়ে তোমার সন্তান আমি ধারণও করব না। কিন্তু মহিলা চাচ্ছে বাচ্চা, আমার বাচ্চা দরকার, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস লেভেলের মাইন্ড চাচ্ছে যে না, আমি তার কোনো কিছু নিব না, আমি তার থেকে দূরে থাকবো। এইটা হলো গ্রেসফুল উইথড্র, এটা খুব মাথার মধ্যে রাখবেন। তো এই মহিলারা মূলত পার্টনারের সাথে রিলেশন করতে চাই, ঠিক আছে? মানে কিভাবে হয় আমি গতদিনও বলেছি একটু ইয়ে করে, সেটা হচ্ছে পার্টনার মানে হাজবেন্ড বা যদি পুরুষ হয় তাহলে মহিলা, মানে ভাইস ভার্সা, এরা রিলেশন করতে চায়, কিন্তু এরা খুব চুজি হয়। চুজিকে আমি কি বলেছিলাম গতদিন? চুজির রুব্রিক্স কি বলেছিলাম? গারমন্ড। গারমন্ড তো আমরা শুধু খাওয়া দিয়ে দেখি, কিন্তু গারমন্ড আপনারা যখন মাইন্ড লেভেলে ইয়ে করবেন তখন শুধু খাওয়াতে আবদ্ধ থাকবেন না। এরা চুজি, ভালো ভালো জিনিসগুলো নেবে, রোমান্টিক ভাবে সবকিছু চায়, এরা মিশতেও চায় রোমান্টিক ভাবে। ওই যে বললাম না যে বাসর রাত্রে ড্রিম লাইট থাকবে, একটা মিউজিক বাজবে, খুব সুন্দর সফট মিউজিক বাজবে, রোমান্টিক মিউজিক বাজবে। কিন্তু পার্টনার কি করলো? কিন্তু সারাদিন এই বিয়ের ঝামেলায় আমি খুব টায়ার্ড, একটু সাইড দাও তো, আমি একটু একটু দূরে সরো, আমি একটু ঘুমাবো, তুমি একটু সরো, আমি ঘুমাই বাসর রাতে। অথচ মেয়েটার আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল যে হাজবেন্ড কিনে সে এনজয় করবে। তার মানে কি হলো? সে প্রত্যাশা অনুযায়ী ফিডব্যাক পেলো না, সে হাজবেন্ডের কাছ থেকে প্রত্যাখ্যিত হলো, রিজেক্টেড হলো। হাজবেন্ডের যে সফট কর্নারটা সে চাচ্ছিল, যে আনুকূল্যতা সে চাচ্ছিল, সেটা কিন্তু সে পেল না। এরকম বিভিন্ন এক একটা লেভেলে এক এক ভাবে এরা কিন্তু এই প্রত্যাখ্যিত হতে থাকে তার পার্টনারের কাছ থেকে। তখনই ন্যাট্রাম কার্ভ অ্যাডাপ্ট করবে কি? তার অ্যাডাপ্টেশনটা কি হবে? গ্রেসফুল উইথড্র। সে গ্রেসফুলি সেখান থেকে বাড়ি আসবে, যেটা তার ফিজিক্যালিও দেখা যায়, ফিজিক্যাল লেভেলেও এই গ্রেসফুল উইথড্রটা দেখা যায়। আমি একটা বললাম। তো ন্যাট্রাম কার্ভ আমরা দেখেছি যে এদের মধ্যে অনেক বেশি সেলফ কন্ট্রোল ইনক্রিজ থাকে, তাই না? আমরা রুব্রিক্স ছিল সেলফ কন্ট্রোল ইনক্রিজড। তো ন্যাট্রাম কার্ভের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু সেলফ কন্ট্রোল ইনক্রিজড পাবো। এই যখনই আপনি দেখবেন গ্রেসফুল উইথড্র, তখনই আপনি দেখবেন যে তার মধ্যে সেলফ কন্ট্রোল ইনক্রিজটা বেড়ে গেছে। আমি একটা ছোট্ট কেস একটু বলি, এরা কিভাবে সেলফ কন্ট্রোলের দিকে যায়। এটা একটা বাচ্চা মেয়ে, ক্লাস 8-এর স্টুডেন্ট। তার পেটের অনেক সমস্যা, ক্রনিক ডিজিজ, ছোটবেলা থেকেই তার সমস্যা, একটু কিছু 19-20 হলেই, খাওয়া দাওয়ায় একটু প্রবলেম হলেই তার আমসা শুরু হয়ে যায়, পেট কামড়ানো, পেট মোচড় দিয়ে ওঠা, এটা হতেই থাকে, বারবার টয়লেটে যেতে হয়। তো মায়ের সাথে আসছে, মা খুব কেয়ারিং, প্রত্যেকটা মেয়ের লক্ষণ একটা একটা করে সে বলতেছে, এটা থেকেই হয়, এরকম থেকে এরকম হয়। তো যাক, অনেক কথোপকথনের পরে বললাম যে আপনার মেয়ের নেচার সম্পর্কে একটু বলেন। তো মা বলতেছে যে আমার মেয়েটা আসলে খুব ভালো একটা মেয়ে, খুব মিষ্টি স্বভাবের, শান্ত, নম্র, ভদ্র বাচ্চা। সবাই তাকে খুব পছন্দ করে, আদর করে, যে কোনো পরিবেশেই সে যাক না কেন সহজে সে আপন করে নিতে পারে। ওর সাথে যে একবার মিশেছে সে তার ফ্যান হয়ে যায়। তো আমরা তো সাধারণত যেটা করি যে বাচ্চাদেরকে একটু বেছে বেছে মিশতে দিই। তো ওর ক্লাসের যত ক্লাসমেট, ওর বান্ধবীরা আছে, সবার বাবা মা আমার এই মেয়ের সাথে তার বাচ্চাকে রাখতে চায়, মিশতে চায়। ওরা দেখা যাচ্ছে পাঠায় দেয় আমার বাসাতে, বা একে নিয়ে যায় তাদের বাসাতে। মানে ব্যবহার ট্যাবহার এবং আচার আচরণ খুবই A1। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা তো ছোট থেকে এই পর্যন্ত তার কি কি ট্রিটমেন্ট করেছেন? বলছে যে অনেক ট্রিটমেন্ট করেছি, প্রথম থেকে অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সবকিছু ট্রিটমেন্ট করা হয়েছে। তো অ্যালোপ্যাথি ডাক্তার তাকে দুধ জাতীয় খাবার নিষেধ করেছে, ক্রিম বিস্কিট, কেক, পেস্ট্রি কেক, চকলেট সহ যাবতীয় প্যাকেটজাত খাবার নিষেধ করে দিয়েছে। কিন্তু এত কিছুর পরেও সে এখন পুরোপুরি সুস্থ হচ্ছে না। ওষুধ খেলে কিছুদিন ভালো থাকে, আবার ছেড়ে দিলে সমস্যা শুরু হয়ে যায়। তো ইদানিং তার হজমের সমস্যা হচ্ছে। এখন তো সে কোনো প্রকার শাক,
এমনকি দেখা যাচ্ছে যে ফলমূল পর্যন্ত সে হজম করতে পারতেছে না। তো বলতেছিল, তো বললাম যে, আচ্ছা ডাক্তার তো যে বিধিনিষেধ গুলো দিয়েছে, সাজেশন গুলো যেগুলো দিয়েছে, এটা তো ওয়ান কাইন্ড অফ মানে খাবার রিলেটেডই সমস্যা, ফুড অ্যালার্জি রিলেটেড সমস্যা। তো ডাক্তার যে বিধিবিধান গুলা দিয়েছে সেগুলা কি সে মানে? তখন বলছে, হ্যাঁ ডাক্তার সাহেব, আমার মেয়ে আসলে কি ছোটবেলা থেকে খুবই ভোজন রসিক। সে তো চকলেট, চিপস এগুলা খেতে খুব ভালোবাসতো, কেক খেতে ভালোবাসতো। আর ফলমূল, বিশেষ করে আমরা মানে এখন আমের সিজন চলছে, আমেরটা সে একদম পোকা। হ্যাঁ, সে আম দিয়ে ভাত খায়। দেখা যাচ্ছে যে ভাতের থেকে সে আম খায় বেশি, আম খেত বেশি। কিন্তু এই গত 2 বছর ধরে এই ডাক্তার ইয়ে করার পর থেকে আমার বাচ্চা একটা আমও ছুঁয়ে দেখেনি। পেস্ট্রি কেক বলেন, আইসক্রিম বলেন, খুবই পছন্দের তার পিজা, কিচ্ছু সে ছয় না। এমনকি যদি তার বান্ধবীর বার্থডে পার্টিতে যায়, তখন সে জাস্ট তাদের সাথে উইশ হাই হ্যালো ইয়ে করে সে একটা জায়গায় সোফায় যেয়ে বসে থাকে, যাতে ওই কেক কাটার পরে কেক তার মুখে না যায়। তো এরপরেও কেউ যদি তাকে অনুরোধ করে, হ্যাঁ, যে বাবা একটু খাও, একটু খেলে কিছু হবে না, সে একদম একদম নিষেধ করে দেয়। একদমই নিষেধ করে দেয়, না আমি নিব না আন্টি, সরি, আমি খাবো না। এতটাই মানে কসাস সে আর কি। তো এই যে সিচুয়েশন, ছোট বাচ্চাদের মধ্যেও দেখেন কিভাবে তাদের মধ্যে গ্রেসফুল উইথড্রাল যে বিষয়টা, সেটা কিভাবে ফুটে ওঠে। বাচ্চা ডেফিনেটলি খুব কসাস, এবং সে খুব ডিগনিফাইড। ডেফিনেটলি সে ডিগনিফাইড, কেয়ারফুল। আদার্স সব বাচ্চারা ইয়ে করে, মাইল্ডনেস সব ইয়েতে পাবেন। কিন্তু আপনাকে দেখতে হবে যে বাচ্চার অ্যাডাপ্টেশনটা কি হলো, সে কি করলো, কিভাবে সে নিজেকে কন্ট্রোল করে নিল। হ্যাঁ, এইভাবে অল্প জায়গা দেখেই আপনি কিন্তু ন্যাট্রাম কার্ভের দিকে আপনি চলে যেতে পারবেন। এখন আপনি যদি এই কথা ধরে ধরে যদি আবার রুব্রিক্স নিতে চান, তাহলে দেখা যাচ্ছে যে অন্য কিছু দিকে চলে যেতে পারে। একদম মাইল্ড শান্ত স্বভাবের, সবাই পছন্দ, বেনিভলেন্স, অমুক তমুক হ্যান ত্যান দিলে কিন্তু পালসিটিলার দিকে চলে যায়। হ্যাঁ, কিন্তু পালসিটিলা কিন্তু ওইভাবে আপনার তার অ্যাডাপ্টেশনটা কিন্তু ওরকম হবে না। তো এইভাবে আমাদেরকে কেসগুলার মানে কি করতে চাচ্ছে, থিমটা আমাদেরকে বুঝে প্রেসক্রাইব করতে হয়। তো রুগীর মা বলছে, মেয়েটার মা বলছে যে, ডাক্তার সাহেব, এরকম আচরণ আমার নিজেরই খুব খারাপ লাগে, কিন্তু আমার তো কিছু করার নাই ডাক্তার সাহেব। হ্যাঁ, তো একটা সময় কে ছিল, একটা সময় সে গালমন্ড ছিল, ভালো ভালো জিনিস চুজ করে করে সে জিনিসগুলা খেত, তাই না? আর পরের রিয়াকশনটা তার কি হলো? পরের রিয়াকশন যেটা তার মা, দেখা যাচ্ছে যে তার বান্ধবীর মা তাকে বলতেছে যে, বাবা এটা খাও, একটু একটু খাও, একটু খেলে কিছু হয় না। সে একদম না, হ্যাঁ একদমই আমার প্রয়োজন নাই। হ্যাঁ, তো এর সাথে একটা খুব সুন্দর রুব্রিক্স, মানে এর সাথে যায় না, কিন্তু আমি একটা রুব্রিক্স এই প্রসঙ্গে একটু বলে রাখি। রুব্রিক্সটার নাম হচ্ছে রিভেলিং। আমি আরেকদিন বলতে যে থেমে গেছিলাম, রিভেলিং। ঠিক আছে, রিভেলিং, REVELING, রিভেলিং। হ্যাঁ, এটা কমপ্লিট রেপার্টরিতে আছে এরকম, রিভেলিং, ফাস্টিং। ঠিক আছে, তো এই রিভেলিংটা কি, আমি একটু সিম্পল ইয়ে করি। আপনারা যারা দূরদর্শন দেখেছেন, দূরদর্শন টিভি দেখেছেন একটা সময়, তখন আমুল আমুলের একটা অ্যাড আসতো আর কি। একটা ছোট্ট বাচ্চা খুব মিষ্টি চেহারায়, এরকম খুব চঞ্চল টাইপের, এরকম এরকম কোথায় কোথায় জিলাপিয়া, এরকম একটা অ্যাড কি মনে পড়ে? আমি কেবল মাথায় আসলো না, তো আমি অ্যাডটা বাইর করে রাখতাম। আমি একটা মানে অ্যাডের কথা বলছি, এই অ্যাডটা কি কারো মাথায় আসে, মনে পড়ে? জিলাপিয়া, আমাকে একটু সময় দিলে আমি খুঁজে বাইর করতে পারবো। তো হয় না অনেকেই যে খাবার ইয়াম্মি ইয়াম্মি, ওয়াও কি টেস্টি, মানে যে খাবার
মানে খাবারের টেস্ট সে কোনো প্রকার ওয়ার্ড ছাড়াই শুধুমাত্র জেস্টার দিয়ে এক্সপ্লেন করতে পারে। এটাই হলো রিভেলিং। বুঝতে পারছেন? মানে সে এমন ভাবে বলবে, যেমন আমরা ইন্টারমিডিয়েটে যখন পড়তাম তখন ল্যাঞ্চন নামে আমাদের একটা ইয়ে ছিল, একটা গল্প ছিল ইংরেজিতে, হ্যাঁ। তো সেইখানে একটা ক্যারেক্টার ছিল, দুটো ক্যারেক্টার ছিল। সেটা হলো যে তারা এক জায়গায় ডিনার করতে যায়, ওখানে কি বলে সালমন ফিশ দিয়ে স্প্যানিশ বা এই টাইপের কোন একটা ফুড তারা রান্না করে। তো আমাদের টিচার মানে তিনি এমন ভাবে পড়াচ্ছিলেন, এই টেস্টের কি বলে সালমন ফিশের যে রান্নার রেসিপিটা তিনি বলতেছিলেন, ওখানে আমরা যারা ছিলাম প্রত্যেকের মুখ দিয়ে পানি চলে আসছে তার এক্সপ্লেনেশন শুনে। তো যারা এরকম এক্সপ্লেনেশন দিতে পারে, হ্যাঁ, এই লেভেলের মানে পছন্দের জিনিস নিয়ে রিয়াক্ট করতে পারে, সেটাকে আমরা রিভেলিং নিতে পারি, রিভেলিং নিই আর কি। হ্যাঁ, তো এইটা একটু মাথায় রাখবেন যে ন্যাট্রাম কার কিন্তু ঠিক ওই কথা বলতে বলতে ওই রকম এক্সপ্রেশনের বিষয়গুলা আসে। আরেকটা রুব্রিক্স আমি সেদিন বলতে বলতে যে থেমে গেছি, সেই রুব্রিক্সটা আজকে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ডেলুশন বডি হেভি অ্যান্ড থিক বডি হ্যাজ বিকাম। এই রুব্রিক্স দুটো খুব ভালো করে বুঝেন। এর সাথে আরেকটা কি ছিল, ডেলুশন বডি থিক ইজ, দুইটা যদি কাছাকাছি। একটা হলো ডেলুশন বডি হেভি অ্যান্ড থিক বডি হ্যাজ বিকাম, হ্যাঁ, আর একটা হলো ডেলুশন বডি থিক ইজ। তো এই যে উপরের যে রুব্রিক্সটা দেখতেছেন, ডেলুশন বডি হেভি অ্যান্ড থিক, তো এই রুব্রিক্সটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের আর কি রুব্রিক্স আর কি, তার ক্রনিক ডিজিজ আছে। তো সেইখানে দেওয়া আছে ডেলুশন বডি থিক বডি হ্যাজ বিকাম, মানে হেভি কথাটা দেওয়া নাই, তো পরবর্তীতে এটা অ্যাড হয়েছে। আর নিচের এটা দেওয়া আছে সম্ভবত কেন্টের, এটা ইয়েতেও আছে, হ্যানিম্যানেও আছে, কিন্তু পরে আসছে কেন্টের। তো যাক, যারই ইয়েতে থাক, আমরা এই রুব্রিক্সটা একটু প্র্যাকটিক্যাল বিষয়গুলো বুঝি। তো প্রথম যে রুব্রিক্সটা আছে সেখানে এই দুইটা রুব্রিক্সে কমন ওয়ার্ড হলো বডি। তার মানে আগে আমাদেরকে বডিটা বুঝতে হবে, তাই না? হোয়াট ইজ বডি? বডি মানে কি? বডি কি আমরা বডির বাংলা কি? কি বডি কি আছেন? শরীর, শরীর, দেহ, 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 ফিজিক্যাল লেভেলে আমরা দেহ বুঝি। তো বডির বেসিক্যালি দুইটা অর্থ আছে, ভালো করে নোট করে নেন। বডির দুইটা অর্থ, ডিকশনারিগুলোতে আমরা দুটো অর্থ পাই। একটা হলো কোন লিভিং অথবা নন লিভিং অবজেক্টের পুরা স্ট্রাকচার, যা তাকে ডিফাইন করে, যা তাকে সংজ্ঞায়িত করে, যা তার নাম দেয়। যেমন ধরেন যে এই আমরা বলি না সিলিন্ডার বডি, মানে কি চিকন বডি, হ্যাঁ, চিকনি চামেলি, তাই না? আমরা এরকম বলি। তো আবার বলি যে মানব শরীর আমার এই তোর ইয়ের মতন, কেঁচোর মতন, তাই না? কেঁচোর মতন শরীর, এনিমেল বডি, এটা একটা বডির অর্থ। তাহলে কি লিভিং বা নন লিভিং অবজেক্ট, লিভিং বা নন লিভিং অবজেক্ট যা তাকে মানে ওই বিষয়টাকে বা ওই বস্তুটাকে একটা নাম দেয়। যেমন আমার শরীর দেখে কেউ বলবে না যে এটা অ্যানিমেল বডি, তাই না? আমার শরীর দেখে বলবে না এটা হিউম্যান বডি। আবার দেখা যাচ্ছে একটা গরু শুয়ে আছে, কেউ বলবে না যে এটা ছাগল শুয়ে আছে, এটা ইয়ের বডি, গরুর বডি, তাই তো? এটা গেল একটা বডির অর্থ। আরেকটা অর্থ হলো বডির, এটা একটু ভালো করে বুঝেন, সেটা হলো একটা অর্গানাইজেশনাল ইউনিট। অর্গানাইজেশনাল ইউনিট যেখানে অনেক লোকজন কি করবে, কোনো একটা সম্পর্ক বা কোনো উদ্দেশ্যে একসাথে থাকবে, একসাথে জুড়ে থাকবে, মিলেমিশে কাজ করবে। একটা ইউনিট যেখানে অনেক লোক থাকবে, তারা কোনো একটা উদ্দেশ্য বা অনেকগুলা উদ্দেশ্য
বা কোনো একটা স্বার্থে একসাথে থাকবে, মিলেমিশে থাকবে। তো এই যারা একসাথে মিলেমিশে থাকবে, অনেকগুলা লোক, অনেকগুলা পার্সন, তখন কি হবে? তখন তারা নির্দিষ্ট কিছু রুল ফলো করবে, কিছু নিয়ম চলবে। হ্যাঁ, এজন্য এইটাকে একটা পুরো সিস্টেমও বলা যায়। যেমন ধরেন যে আমাদের কলেজে পরিচালনা করার জন্য কি থাকে? গভর্নিং বডি। গভর্নিং বডি থাকে না? এইটা একটা বডির অর্থ, গভর্নিং বডি। এরকম আরো অনেক উদাহরণ আছে। তো গভর্নিং বডি, ঠিক আছে? তো বডির বিষয়টা আমরা বুঝলাম, দুইটা অর্থ। বিকাম, বিকাম মানে কি? এই যে আমরা প্রথম রুব্রিক্সে বিকাম পাচ্ছি, বডি হ্যাজ বিকাম। বিকাম মানে কি? হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, আপনি এটা আমরা জানেন। ডিকশনারি মানে বুঝি। হ্যাঁ, এবার আমরা এই বিকামের একদম ইনার মোস্ট ফিলিংসটা বুঝবো। বিকাম দিয়ে আসলে কি বুঝায়? বিকাম বললে আমরা কি অনুভব করবো? আমি যদি সে আইসক্রিম বলি, তাহলে আপনারা কি অনুভব করবেন? এটা ঠান্ডা কিছু, তাই না? এরকম বিকাম বললে আমরা কি অনুভব করবো সেটা একটু বুঝি। তো বিকাম শব্দের অর্থ হলো একটা স্টেটে ছিল একটা জিনিস, সেটা চেঞ্জ হয়ে অন্য স্টেটে চলে গেছে। বিকাম মানে হলো এটা। আপনার ডিকশনারিতে কি লেখা আছে এটা বোঝার দরকার নাই, আমি বিকামের ফিলিংসটা বোঝাচ্ছি। একটা স্টেটে একটা জিনিস ছিল, সেটা চেঞ্জ হয়ে অন্য স্টেটে চলে গেল। যেমন ধরেন যে আইসের কথা বললাম, বরফের কথা বললাম। বরফ কি হচ্ছে? বরফ আমি যদি আপনার হাতে দিই, তাহলে কি হবে? ঠান্ডা লাগবে, কিন্তু বরফ তো একটা শক্ত জিনিস, তাই না? সলিড, সলিড জিনিস। বরফ দিয়ে আমি যদি আপনার মাথায় এরকম করে ঠাস করে দিই, আপনার মাথায় কিন্তু লাগবে, তার মানে সলিড জিনিস। তো এই বরফ যখন দেখা যাচ্ছে যে একটু গরম পড়লো, আমি রোদে রেখে দিলাম, একটু টেম্পারেচার বাড়লো, তখন সেটা গলে পানিতে রূপান্তরিত হয়ে গেল। বরফ যেটা একটা শক্ত স্টেটে ছিল, একটা শক্ত অবস্থায় ছিল, সলিড স্টেটে ছিল, সেটা একদম লিকুইড হয়ে গেল, পানি হয়ে গেল। তার মানে ওই যে বড় অরিজিনাল যে সলিড স্টেট সেটা এখন নাই, বরং সে আলাদা একটা স্টেট, লিকুইড স্টেট, মানে পানি হয়ে গেছে। এটাই হলো বিকাম। বিকামটা বুঝতে পারছেন? একটা স্টেট এক ধরনের ছিল, এবার সামহাউ সেটা চেঞ্জ হয়ে অন্য আরেকটা স্টেটে গেল। এটাই হলো বিকাম। আমি খুব প্র্যাকটিক্যাল মিনিং বুঝাচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এর পরের ওয়ার্ডটা কি? হেভি। হেভি, তাই না? হেভি, হেভি মানে কি? হেভি, হেভি, হেভি মানে কি? হেভি মানে ওজনদার, ভারী। মানে কোনো একটা জিনিস বা এমন কোনো কথা যার ওয়েট আছে, অনেক ওয়েট আছে। আমি এমন একটা কথা বলি না, ওজনদার কথা বলি, হেভি কথা বলেছো তো বন্ধু। হেভি মানে কি? ওই কথাটা অনেক ওয়েট আছে, যেটা আপনার কাছে অনেক ভারী, কি একটা ভারী মনে হলো। আর হেভি মেটাল যদি হয়, তাহলে কি হবে? ওটাকে আপনি যদি চাটতে যান বা তাকে ক্যারি করতে যান, তখন আপনার কাছে অনেক কষ্ট মনে হবে, অনেক মুশকিল মনে হবে, তাই না? তাহলে হেভি, হেভি হওয়ার অর্থ কি হলো? হেভি হওয়ার অর্থ হচ্ছে যেটা লাইট না, লাইটের থেকে, লাইট বা হালকা থেকে অনেক বেশি, সেটাই হলো হেভি। ঠিক আছে? এর পরের ওয়ার্ড কি আছে? থিক। দুইটা একটাতে আছে হেভি আর একটা আছে থিক। থিকটা কি? ঠিক আমরা কাকে বলি? ঠিক মানে হচ্ছে চওড়া। মোটা বা পুরু। জি জি, চওড়া বা মোটা, যেটা চিকন না। যেটা এই যে এটা দেখেন, এইটা যদি আমি দেখাই, তাহলে এটা হলো থিন, টাকাটা হলো থিন। কিন্তু আমি যদি ধরেন যে এইটা দেখাই, তাহলে ওটার তুলনায় এটা তো থিক, মোটা, তাই না? তো এটাই হলো থিক। থিক মানে হলো যেটা চিকন না, যেটা মোটা। ঠিক আছে? ঠিক একইভাবে কোনো জিনিসের উপরে মোটা চামড়া, মোটা চামড়া হওয়া বা সেটার গভীরতা বা গাঢ় হওয়া বোঝাতেও ঠিক ব্যবহার করা হয়। যে আমার চামড়াটা অনেক মোটা, তাই না? তাহলে আমি বলবো থিক স্কিন। এই হলো বিষয়। থিকের আরেকটা অর্থও আছে। থিকেরও দুইটা অর্থ। একটা অর্থ তো বুঝে গেলেন, চওড়া বা আম, আহ, কি বলে, মোটা। পুরু যেটাকে বলে হ্যাঁ, পুরু। পুরু, যেটা অনেক গভীর, অনেক গাঢ়, সেটা হলো থিক। থিকের আরেকটা অর্থ হলো, এটাও এটাও মাথার মধ্যে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের এই ক্ষেত্রে। ঠিক, ঠিক হলো যখন কোনো ডাল, কোনো স্টুপিড, কম বুদ্ধির লোক, খর্ব বুদ্ধির লোক বোঝানো হয়, তখন ইংরেজিতে ঠিক শব্দটা ব্যবহার করা হয়। এটা তো আমরা জানি, জানি না?
মোটা বুদ্ধির লোক, সেটা হলো থিক। ইংরেজি থিক মানে মোটা বুদ্ধির লোক। হ্যাঁ জি শ্যাম। স্যার থিক হেডেড এরকম বলে শুনেছি। হ্যাঁ থিক হেডেড, মোটা বুদ্ধি, থিক হেডেড, ঠিক আছে। তাহলে তার অ্যানালাইসিস হলো থিক বা তার ইয়ে হলো থিক, সেটা আমরা তাহলে থিকের দুটো অর্থ আমরা বুঝে গেলাম। তো আমরা এই রুব্রিক্সটা বেসিক্যালি আপনি যদি হ্যানিম্যানের অরিজিনাল ইয়েতে যান, অরিজিনাল তার ইয়েতে যান, তাহলে সেখানে দেওয়া আছে ডেলুশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, ইলুশন, বডি হেভি অ্যান্ড থিক বডি হ্যাজ বিকাম। মানে ওনার রুব্রিক্স অনেক বড় ছিল, আমরা এটাকে পরে আমাদের রেপার্টরিতে ডেলুশন, বডি ইজ থিক বলে, বডি বডি হ্যাজ বিকাম থিক বলে এটা দিয়ে দিয়েছে। তো আমরা যদি এই পুরো লাইনটার, এই যে উপরের যে লাইন আপনাদের এখানে দিয়েছি, ডেলুশন বডি হেভি অ্যান্ড থিক বডি হ্যাজ বিকাম, এটা পুরো লাইন যদি আমরা লিটারালি বোঝার চেষ্টা করি, মানে শাব্দিক অর্থে বোঝার চেষ্টা করি, তাহলে হলো নেট্রাম কার্ভ পেশেন্টের কাছে, মানে নেট্রাম কার্ভ পেশেন্টের কাছে মনে হবে যে তার শরীর, তার শরীর আগের তুলনায় চওড়া বা ওজনদার হয়ে গেছে। এটা হলো একদম লিটারাল মিনিং। রুগী এসে যদি ডাইরেক্টলি বলে দেয় ডাক্তার সাহেব আমি তো আগের থেকে চড়া হয়ে গেছি, মজা ও ইয়ে হয়ে গেছে, তাহলে যারা ক্লাসিক্যালি প্র্যাকটিস করেন তারা কিন্তু এই রুব্রিক্সটা নিয়ে নেন। কিন্তু আমরা তো এত সহজে এই জিনিসটা নিই না, আমরা তো একটু ডিপ লেভেলে নিই, রুগীর ভাবনা থেকে, কেন রুগী বলতেছে, হোয়াই রুগী এরকম বললো, সেটার থেকে নিই, তাই না? আমরা তো এরকমই করি। তো আমরা এর সূক্ষ্ম মানেটা বোঝার চেষ্টা করব, ইনার মোস্ট ডিপ লেভেলের ফিলিংসটা আমরা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, তো নেট্রাম কার পেশেন্টের কাছে মনে হবে যে তার শরীরের অরিজিনাল কোয়ালিটির কোনো বদল হয়ে গেছে, অরিজিনাল কোয়ালিটি যেটা ছিল সেটা বদল হয়ে গেছে, দিয়ে এখন সে নতুন কোন একটা স্টেটে চলে আসছে। বিকাম, বিকামের অর্থটা আগে বুঝালাম, যেরকম বরফ থেকে পানি হয়ে গেছে ওরকম, আগে এক ধরনের ছিল তার কোয়ালিটি, সেটা চেঞ্জ হয়ে নতুন স্টেটে আসছে এবং সেটা আগের তুলনায় অনেক ভারী বা মোটা হয়ে গেছে। এটা খুব সূক্ষ্ম, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ঠিক একইভাবে যে 2 নাম্বার যে রুব্রিক্সটা আমি দিয়েছি, ডেলুশন বডি, বডি থিক ইজ, এখানে কিন্তু বিকাম নাই, বডি থিক ইজ, এটাকে যদি আমরা শাব্দিক অর্থে বুঝি, তাহলে নেট্রাম কার্ভ পেশেন্টের কাছে মনে হবে যে তার শরীর মোটা হয়ে গেছে, চড়া হয়ে গেছে। এখানে পেশেন্ট তার প্রেজেন্ট সিচুয়েশনকে পাস্ট সিচুয়েশনের সাথে কম্পেয়ার করবে না, বিকামে যেটা করতো, আগে এরকম ছিলাম এখন এরকম হলাম, কিন্তু এই রুব্রিক্সে যারা থাকবে তারা কখনোই তার পাস্টের সাথে কম্পেয়ার করবে না। তো এই রুব্রিক্সকে যদি আমরা খুব সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করি, তাহলে এই নেট্রাম কার্ভের পেশেন্টের কাছে মনে হবে যে তার শরীর ঠিক বা চওড়া হয়ে গেছে, মানে পেশেন্টের কাছে এটাই শুধু মনে হচ্ছে যে সে এখন আর পাতলা নাই, আমি আর আগের মতো, আমি আর আগের মতন নাই, আমি তো বদলে গেছি না, মোটা হয়ে গেছি। তো ডেলুশন হেভি হি ইজ, এইটা আরেকটা রুব্রিক্স আছে, আমি এই রুব্রিক্সটা আপনাদেরকে দিইনি, এখন দিচ্ছি, তাহলে একসাথে আলোচনা করলে খুব কাছাকাছি রুব্রিক্স তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ডেলুশন হেভি হি ইজ, ডেলুশন হেভি হি ইজ। হেভি মানে কি বললাম, কি বললাম? ওজনদার, ভারী, ওজনদার, ভারী, ভারী, তাই না? ওজনদার, ভারী। তাহলে এই রুব্রিক্সটা যদি আমরা লিটারাল মানে করি, শাব্দিক অর্থ করি, তাহলে এই পেশেন্ট গুলার কাছে মনে হবে তার ওজন বেড়ে গেছে, সে ওজন দাঁড়ায় না, ডাক্তার সাহেব আমার তো ওজন বেড়ে গেছে, আগেও 50 কেজি ছিল এখনো 50-এ আছে, তার মানে না ডাক্তার সাহেব দেখেন আমার ওজন বেড়ে গেছে, এই যে দেখেন আমার এই ব্লাউজের ইয়েগুলা এইখানে কিরকম এটে ধরেছে, আমার আঙ্গুলগুলা দেখেন, আঙ্গুলগুলা দেখেন এরকম টোপা টোপা হয়ে ফুলে গেছে, হ্যাঁ আমার ওজন বেড়ে গেছে। তো এইরকম ক্ষেত্রগুলোতে হচ্ছে কি, পেশেন্ট তার প্রেজেন্ট সিচুয়েশনকেও কিন্তু পাস্টের সাথে কম্পেয়ার করছে না। আর আমরা এটাকে যদি সূক্ষ্মভাবে বুঝি, তাহলে ওই একই কথাই পেশেন্টের কাছে মনে হবে যে তার ওজন বেড়ে যাওয়ার কারণে সে এখন নিজেকে হালকা ফিল করছে না। তো যাক, উদাহরণ দিই, উদাহরণ না দিলে এগুলা আসলে বোঝা যাবে না, এগুলা গল্পই থেকে যাবে। তো জাস্ট উদাহরণ, হ্যাঁ, একটা পেশেন্ট আসছে, 55 বছর মতন বয়স, পুরুষ। তো কি কি কষ্ট হয় আপনার? ডাক্তার সাহেব আমার হাই ব্লাড প্রেশার অনেক বেশি।
তো এই জন্য কি সমস্যা হচ্ছে? মানে ডাক্তার সাহেব আমার মানে খুব ভালো ভালো খাবার খুব পছন্দ, আমি স্বাদের খাবারগুলা না খেয়ে থাকতেই পারি না, আমি কন্ট্রোল করতে পারি না। আমার ভালো ভালো খাবার, স্বাদ টেস্টি খাবার খেতে হয়। তো অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেছি, ওনারা একদম ডাইরেক্ট নিষেধ করে দিয়েছে এগুলা খাওয়া যাবে না, এগুলা খাওয়া বারণ। তো তাহলে কেন আমার কাছে আসলেন? এই জন্যই তো আপনার কাছে আসছি। আপনি আমার ব্লাড প্রেশার কমার জন্য ওষুধ দেন, যাতে আমি ওই খাবারগুলো আমার বন্ধ করতে না হয়। আর আপনি যদি আমাকে নিষেধও করে দেন, তারপরে আমি বলে রাখি আমি কিন্তু আপনার নিষেধ মানতে পারবো না, আমি কিন্তু খাবো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ডাক্তার সাহেব আমি প্রথম থেকে একজন ফুডি পার্সন। হ্যাঁ, কিন্তু আমার ওজন ঠিকই ছিল, কিন্তু গত 2 বছর থেকে দেখছি যে আমার ওজন অনেক বেড়ে গেছে। তো ঠিক আছে, আপনার নেচার সম্পর্কে একটু বলেন। তো ও বলছে, ডাক্তার সাহেব আমি সবার সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করি, আমার প্রতিবেশীদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি একটা ঘটনা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি রিলেশনটা কেমন করে করি। তো আমি প্রতিদিন সকালে আগে থেকেই জগিং করি। আমার এক প্রতিবেশী আছে, আমার মতনই বয়স হবে, তিনিও জগিং করতেন আমার সাথে, নতুন আসছে তারা আমাদের পাড়ায়, এসে আমার সাথে জগিং করতেন। তো সকালে জগিং করি, জগিং করতে করতে তার সাথে খাতির হয়, আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, এই পরিচয়টা ধীরে ধীরে আমাদের বন্ধুত্বে রূপান্তরিত হয়। এরপরে আমরা একসাথে যথেষ্ট এনজয় করি, আমাদের বন্ধুত্ব এখন অনেক গাঢ়। তো এরপরে আমরা দুজন মিলে নতুন ব্যবসা শুরু করলাম, সেখানে আমরা দুজনই পার্টনার। তো ঠিক আছে, তো এটা নিয়ে আপনার মধ্যে আবার কি স্ট্রেস? বলে হ্যাঁ ডাক্তার সাহেব, কিছু তো স্ট্রেস আছেই। তো আমাদের ভালোই চলছিল, আমার বন্ধু আর তার ছেলের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে গেল। এখন এই জন্য সে এখন আর আগের মতো না, এখন অনেক সিরিয়াস সিরিয়াস কথা বলে। সে আগে সবাইকে হাসাতো, সবসময় হাসি খুশি থাকতো, হাসি মজা করতো, এখন সে দুঃখ ভরা কথা বলে। হ্যাঁ, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। 1 মিনিটের জন্য যদি আমি তার কথা শুনি, তাহলে আমার কাছে মনে হয় যেন 1 ঘন্টা ধরে তার আমি দুঃখ ভরা কথা শুনছি। এই জন্য এখন আমার এই ফ্রেন্ডশিপটা আমার কাছে বোঝা মনে হচ্ছে। ডাক্তার সাহেব, বন্ধুত্ব তো আমার অনেক গাঢ়, অনেক ভালো, কিন্তু এখন সেটা যদি আমার মনের মধ্যে একটা বার্ডেন ফিলিং চলে আসে, তাহলে তো সেটা ভালো হয় না। আমি আর কি করতে পারি? আমার এই বন্ধুকে নিয়ে চিন্তা হয়, মাঝে মধ্যে ওর চিন্তায় তো আমার রাত্রে ঘুমও হয় না। আর আমি সব সময় আমার বন্ধুকে চেয়ার আপ করার চেষ্টা করি, কিন্তু যতবারই আমি কোনো হাসি মজার কথা বলি, তাকে তার মন ভালো করার জন্য একটু কিছু করি, আমি প্রতিবারই ফেলিওর হয়ে যাই। আমার কাছে তো মনে হয় যে তাকে খুশি করার জন্য আমি যা যা করছি, আমার সব প্রচেষ্টাই যেন ভুল, এবং এই জন্য আমি প্রতিবারই ফেলিওর হয়ে যাচ্ছি। তো ডাক্তার সাহেব, আমি নিজে ঠিক হতে চাই, আমি ভালো থাকতে চাই, আমি জানি আমার বিপি কমবে না, কারণ আমার মাইন্ডও এখন ঠিক নাই, এবং আমি সবকিছু ঠিকঠাক ভাবেও চলছি না। আমি খাওয়া দাওয়া বাছবিচার করে করি না, ঠিক মতো করি না, ঠিক মতো এক্সারসাইজ করি না, সারাদিন এক চেয়ারে বসে থেকে কাজ করি, ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হয়। এটা বললো তো, আপনি এলোপ্যাথি বাদ দিয়ে হোমিও কেন খেতে আসলেন? ডাক্তার সাহেব, আমি হোমিওপ্যাথি খেতে আসছি কারণ ডাক্তার সাহেব, আমরা জানি যে এই এলোপ্যাথি প্রেশারের ওষুধ একবার শুরু করলে সেটা আজীবন চালিয়ে যেতে হয়, মানে ওষুধ খাওয়া কখনোই বন্ধ করা যায় না। তো আমার বন্ধুরও খুব সমস্যা হচ্ছে, সে সব সময় চিন্তা করতে করতে ডিপ্রেশনে রোগী হয়ে গেছে। ও যদি আরো অসুস্থ হয়ে যায় তখন কি হবে? এজন্য আমি আরো ভাবলাম যে আমি আগে যাই, আপনার কাছ থেকে ওষুধ নিয়ে আসি, দেখি যদি কোনো উপকার পাই, তখন আমি আমার বন্ধুকে আপনার কাছে চিকিৎসা করার জন্য নিয়ে আসব। ঠিক আছে? তো এই যে হলো মোটামুটি একটা কেসের আউটলাইন, ছোট করে বললাম। এখান থেকে আপনাদের কি মনে হয়, কি কি মাথায় আসে বলেন তো দেখি, 2-1টা রুব্রিক্স মাথায় আসে কিনা, বা কেউ যদি ভাবনাটা বলতে পারেন ছোট্ট করে, 2 লাইনে অ্যানালাইসিস, 1 লাইনে হবে না, 2 লাইনে অ্যানালাইসিস, কেউ একজন, তারপর আমরা নেক্সট ইয়েতে যাই। বলেন, এনিওয়ান আছেন? নো ওয়ান? আচ্ছা, খুব ইজি তো,
এই লোক ফুডি পারসন, সে বেছে বেছে খেতে পছন্দ করে। আপনি কি রুব্রিক্স চিন্তা করবেন? মাইন্ডের চিন্তার দরকার, একদম ফিজিক্যাল লেভেলে, একদম সরাসরি যদি চিন্তা করেন তাহলে কোন রুব্রিক্স মাথায় আসে? গার্মেন্ট স্যার। গার্মেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ, গার্মেন্টস। এই তো হয়ে গেল, আপনারা তো পারলেন। সে সুস্বাদু পছন্দ করে এবং এই বিষয়ে সে কোনো বাধা নিবে না। এলোপ্যাথি ডাক্তার বাধা দিয়েছে, ওখানে বাদ, আমি এবার হোমিওপ্যাথিতে যাই। হ্যাঁ, আমরা হোমিওপ্যাথিতে কোনো কোনো খাবার নিষেধ করি না। সে জেনেছে, জেনে এসে আসছে না, তাহলে হোমিওপ্যাথি খাবো, তাই সরাসরি আপনি গার্মন্ট নিয়ে নিলেন। তারপরে পেশেন্ট কি বলছিল? প্রথমে তার বডি ওয়েট ঠিক ছিল, 2 বছর আগেও সে ঠিক ছিল, বললো না? কিন্তু এখন তার কাছে মনে হচ্ছে যে আগের তুলনায়, মানে অতীতের তুলনায় সে মোটা হয়ে গেছে, ওজনদার হয়ে গেছে। এবং সাথে সাথে পেশেন্ট কি বলছে? যে তার এবং তার প্রতিবেশীর মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে। তখন সে জোকস বলতো, তাই না? কিন্তু সময়ের সাথে সাথে যে কোনো চাপেই হোক, এত ভালো বন্ধু, এত গাঢ় বন্ধু, যেটা তার পরবর্তীতে বিজনেস পার্টনার হয়ে গেল, সেই যে বন্ধু সবসময় হাসি খুশিতে থাকতো, কিন্তু এখন সে বন্ধু হাসি খুশি থাকছে না। সে বন্ধু শুধু দুঃখজনক কথাবার্তা বলে, বেদনাদায়ক কথাবার্তা বলে। এই জন্য পেশেন্টের কাছে এখন কি মনে হচ্ছে? ফ্রেন্ডশিপটা একটা বার্ডেন বা বোঝার মতো মনে হচ্ছে। এই কথাই তো বললো, তাই না? বার্ডেন বা বোঝার মতো কথা বলা হচ্ছে। তো এই ছোট্ট এই বক্তব্যটাকে যদি আমরা সূক্ষ্মভাবে বিবেচনা করি, সূক্ষ্মভাবে বুঝতে চাই, তাহলে কি হবে? সূক্ষ্মভাবে যদি চিন্তা করতে যাই তাহলে কি হবে? একটু ঠান্ডা ভাবে বুঝেন, আমি খুব ধীরে ধীরে বলছি। যে বন্ধুর সাথে তার প্রতিদিন মিশতে ইচ্ছা হতো, যে বন্ধুর সাথে তার প্রতিদিন জগিং করতে ইচ্ছা করতো, যে বন্ধুর গল্প শুনতে তার ভালো লাগতো, যে বন্ধুর কথায় সে হাসতো, সেই বন্ধুর কথা আজ সেই বন্ধুর কথা আজ তার কাছে বোঝার মতন মনে হয়। 1 মিনিট সেই বন্ধুর কাছে গেলে মনে হয় যে 1 ঘন্টা ধরে আছি। রুগী তো এই কথাই বললো, তাই না? আগে যেটা বরফ ছিল, এখন সেটা পানির মতন হয়ে গেছে, মানে স্টেট চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটাই তো সূক্ষ্মভাবে বোঝা। বন্ধুর সম্পর্ক গাঢ় হয়ে গেছে, ঠিক ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে সূক্ষ্মভাবে বুঝতেছেন, তাই না? তাহলে বন্ধু থেকে সে বিজনেস পার্টনার বানায় ফেললো, তাই না? তার মানে কি, দুইজন মিলে একটা বডি হয়ে গেল। আমরা যদি এই জায়গা থেকে যাই, আমি ওই পেশেন্ট যদি এই কথা নাও বলতো যে ডাক্তার সাহেব আমি 2 বছর আগে ওজন কম ছিল, এখন ওজন বেড়ে গেছে, এই কথা না বলেও যদি এইটুক কথাই বলতো বন্ধুর এই ইয়েতে, সে বন্ধুর সাথে চলাফেরা করতে করতে যখন বিজনেস অ্যাসোসিয়েশন করে ফেললো, তার মানে কি একটা বডি হয়ে গেল। আমি যেটা বডির দ্বিতীয় ডেফিনেশন আপনাদেরকে বললাম, সে একটা অর্গানাইজেশন হয়ে গেল। অর্গানাইজেশনে কি থাকে? 2 বা ততোধিক ব্যক্তি থাকে, তো এখানে দুইজন মিলে একটা অর্গানাইজেশন হলো, তাই না? কি বোঝা যাচ্ছে? তো কিছুই বলে না, বুঝছেন না? দুইজন মিলে অর্গানাইজেশন মানে দুইজন মিলে বডি, তাই তো? ঠিক একইভাবে তাদের সম্পর্কটা খুব থিন ছিল। কখন থিন ছিল? যখন হাসি খুশি মজা করতো, খুব ভালো লাগতো, বন্ধুর সাথে সবসময় থাকতে মনে হতো, তখন ছিল থিন। কিন্তু এই যে বন্ধুর ব্যাটার সাথে ঝামেলা হওয়ার পরে বন্ধু স্যাডনেসে চলে গেল, ডিপ্রেশনে চলে গেল। এই ডিপ্রেশনে যাওয়ার পরে তাদের বন্ধুত্ব হেভি মনে হওয়া শুরু হলো। হেভি কেমন করে মনে হওয়া শুরু হলো? কারণ বন্ধুর সাথে 1 মিনিট কথা বললে মনে হতো 1 ঘন্টা। এর অর্থ হলো কি, দুইজনের রিলেশনশিপের মধ্যে একটা চেঞ্জ হয়ে গেছে, একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এই কারণে এই রুব্রিক্স কি হবে? রুব্রিক্স ডিলিউশন বডি হেভি এন্ড ঠিক বডি হ্যাজ বিকাম। হ্যাঁ, হ্যাজ বিকাম। কারণ রুগী বারবার কম্পেয়ার করছে প্রিভিয়াসের সাথে বর্তমানের। কি বুঝতে কঠিন লাগে? কে বুঝেননি বলেন তো? বলে ফেলেন, এইটুকু বুঝলে অনেক কেস সলভ করতে পারবেন। তার মানে কেউ বুঝেননি, কেউ কিছু বলে না, সবাই বুঝে গেছেন। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সবাই বুঝে গেছেন। তারপরে কি? তারপরে রুগী কি বলল? যে বন্ধু এখন এতই দুঃখের কথা বলে যে 1 মিনিট যেন মনে হচ্ছে 1 ঘন্টা, তাই না? তাহলে রুব্রিক্স কি হবে বলেন একজন?
টাইম পাসেস কি রুব্রিক্সে যাই না, টাইম পাসেস স্লোলি, টাইম পাসেস স্লোলি, রুব্রিক্সটা খুঁজে পাচ্ছি না কেন। টাইম, একটু এক মিনিট, টাইম পাসেস, স্যার এটা ডেলিউশনে পাবেন, ডেলিউশনে। হ্যাঁ ডিলুশন, টাইম পাসেস স্লোলি, ডিলুশন না, এটা টাইমের মধ্যেই পাওয়া যাবে। টাইম, স্যার ডেলিউশন স্লো, তারপরে টাইম হবে। হ্যাঁ এখানে আছে হচ্ছে টাইম একটা কার, তাই না? এই যে টাইম স্লোলি অ্যাপিয়ার্স লং পাসেস টু, রুব্রিক্সটা হচ্ছে এটা, ঠিক আছে? টাইম স্লোলি অ্যাপিয়ার্স লং পাসেস টু, টাইম স্লোলি অ্যাপিয়ার্স লং পাসেস টু, ঠিক আছে? তার কাছে মনে হচ্ছে যে সময় অনেক বেশি চলে যাচ্ছে। আর আপনি যেটা বললেন সেটাও আছে, সেই রুব্রিক্সটা হলো ডেলুশন টাইম আর্লি টাইমস passes too quick, delusion time exaggerating of times, ঠিক আছে? আমার ওটা দরকার না, আপনি এই রুব্রিক্সটাই নেন। delusion time slowing appears long passes through, ঠিক আছে? তো পেশেন্ট কি বলছে? পেশেন্ট তার বন্ধুকে নিয়ে এত বেশি চিন্তা হচ্ছে যে এই চিন্তার প্রভাবটা তার ঘুমের উপর পড়ছে, যে আমি ঘুমাতে পারছি না, বললো না যে মাঝে মধ্যে আমার ঘুমও হয় না। মানে সে এতটাই সেলফলেসনেস যে আরেকজনের চিন্তা, যে তার ব্লাড কানেক্টেড কেউ না, তার চিন্তায় তার ঘুমের উপরে প্রভাব পড়েছে। হ্যাঁ, তো আমাদের এই ঘুমের উপর ফিজিক্যাল লেভেলে খুব সুন্দর আছে, যদিও মাইন্ডের মধ্যে। রুব্রিক্সটা হলো স্লিপ ডিস্টারবেন্স বলে একটা রুব্রিক্স আছে, আমি খুঁজে দিচ্ছি। দেন স্লিপ ডিস্টার্ব, এগুলা না নিলেও চলে, আমি বোঝানোর জন্য করছি। স্লিপ স্লিপ ডিস্টার্ব, ডিস্টার্ব, রুব্রিক্সটা স্লিপ ডিস্টার্ব অ্যাংজাইটি উইথ, এই টাইপের একটা রুব্রিক্স আছে, আমার এখন রুব্রিক্সটা মনে পড়ছে না। স্লিপ ডিস্টার্ব অ্যাংজাইটি ফর্ম, এইরকম একটা রুব্রিক্স আছে, তাহলে তো এটা দিয়ে সার্চ দিই, অ্যাংজাইটি ফর্ম। হ্যাঁ এটা স্লিপ চ্যাপ্টারের মধ্যে আছে। হ্যাঁ, স্লিপ ডিস্টার্ব অ্যাংজাইটি ফর্ম, স্লিপ ডিস্টার্ব অ্যাংজাইটি ফর্ম, ফিজিক্যাল লেভেলের আর কি আমি দিয়ে দিলাম, স্লিপ ডিস্টার্ব অ্যাংজাইটি ফর্ম। এটা মাইন্ডে ছিল যে আমি রুব্রিক্সটা আমি ভুলে গেলাম। স্লিপ ডিস্টার্ব অ্যাংজাইটি, আচ্ছা এটা নিয়ে থাকেন। তার ঘুমের উপরে এটা প্রভাব চলে আসলো, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে কি আর কি বলতেছিল যে একটা কথা বললো না যে ডাক্তার সাহেব মানে অ্যালোপ্যাথি ওষুধ যদি আমার খাইতে হয়, মানে প্রেশারের জন্য, এটা আজীবন খেতে হবে। হ্যাঁ, এইখান থেকে আমরা কি চিন্তা করতে পারি? আমাদের রুগীটা কি বললো? রুগী বললো যে হাই ব্লাড প্রেশারের ওষুধ যদি একবার শুরু করি সারাটা জীবন খেতে হবে। তার মানে এটাও একটা তার মধ্যে ভয়, এটাও পেশেন্টকে কষ্ট দিচ্ছে। ওই কারণে সে অ্যালোপ্যাথি লাগাতার ওষুধ না খেয়ে সে হোমিওপ্যাথির কাছে আসছে, যাতে পার্মানেন্টলি তাকে না করতে হয়, ওষুধটা খেতে না হয়, তাই না? পার্মানেন্টলি ওষুধটা খেতে না হয়। আবার রুগী কি বললো যে আমার ট্রিটমেন্ট করেন, আমার বন্ধু ডিপ্রেশনে পড়ে যাচ্ছে, দিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাকে আপনার কাছে দেখাবো, হ্যাঁ আপনি আগে আমারটা করেন। তো এই যে আজীবন একটা প্যাথির দ্বারস্থ যাতে না হতে হয়, একটা জিনিস নিয়ে যাতে না করতে হয়, আমাদের একটা রুব্রিক্স আছে, এটা আপনারা পাবেন, সেটা হলো ফেয়ার
কনস্ট্যান্ট, এভরিথিং কনস্ট্যান্ট মনে হয়, ফেয়ার ফেয়ার বাবা, ফেয়ার এভরিথিং, এভরিথিং কনস্ট্যান্ট অফ, দেখেন ফেয়ার এভরিথিং কনস্ট্যান্ট অফ, এভরিথিং কনস্ট্যান্ট অফ একটা রুব্রিক্স আছে, ফেয়ার এভরিথিং কনস্ট্যান্ট অফ, আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি, ফেয়ার এভরিথিং কনস্ট্যান্ট অফ। এই যে এভরিথিং কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে কি বলেন তো? হোয়াট ইজ চলমান। লাগাতার, একটানা। লাগাতার, লাগাতার মানে কনস্ট্যান্ট, লাগাতার হলে একটু দূরের অর্থ হয়ে যায়। হ্যাঁ, খুব অ্যাপ্রোপ্রিয়েট অর্থটা হলো, মানে কনস্ট্যান্টের ফিলিংসটা হলো যেটা কখনো আর চেঞ্জ করা সম্ভব না, এটা কনস্ট্যান্ট। যেমন আমরা কি জানি, আমরা জানি পায়ের মান, পাই আমরা ইয়েতে অ্যালজাবরাতে করেছিলাম না, পায়ের মান 3.12 ডট ডট মানে এটা চলবে, ওটা কনস্ট্যান্ট, ওটা কখনো আপনি পরিবর্তন করতে পারবেন, ওটা চেঞ্জ আনা সম্ভব না। ঠিক আছে, তো এই কারণে সে এই মেডিসিন, ব্লাড প্রেশারের মেডিসিন খেতে চায় না, যে কনস্ট্যান্টলি তাকে ওই মেডিসিনের উপরে ডিপেন্ড করতে হবে, ওটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, আর সে কি বলছিল যে আমি প্রথমে নিজে ওষুধ খাই, হ্যাঁ আপনি আমাকে ঠিক করে দেন, আমি যদি ঠিক অনুভব করি তাহলে বন্ধুকে নিয়ে এসে চিকিৎসা করবো। এটা কি হতে পারে, কি হতে পারে? স্যার এটা তো অনেকগুলো ব্যাখ্যা আসতে পারে। একটা হলো তার সিম্প্যাথেটিক পারফেক্ট অনুভূতি, হ্যাঁ সিম্প্যাথেটিক, আর ঠিক আছে। আরেকটা হইতে পারে ভয় পেতেছে বন্ধুত্ব কোনো নষ্ট হয়ে যায় কিনা, যে যদি তাকে চিকিৎসা না করা হয় এভাবে বন্ধুত্ব তো একজন নষ্ট, এটাও তো আসতে পারে। কোন আসতে পারে। ফিলিংটা নিব আমরা? যাক ধন্যবাদ। আরেকটা আপনি হলো হিপোক্রেসি হইতে পারে, আমাকে লোভ দেখানো হইতেছে, আমরা পাল্লা করলে না না, হিপোক্রেসির সাথে হলো না, হিপোক্রেসির ডেফিনেশনটা আলাদা। আমি আশা করছিলাম আপনারা ইনসাইটিং বলবেন, কারণ আমরা ইনসাইটিং গুলা এইভাবেই শিখে থাকি, যে ডাক্তার সাহেব আমাকে ঠিক করেন তাহলে আমি অমুক রুগী এনে দেবো, তাই না? এটাকে আমরা খুব কমনলি ইনসাইটিং নিব। যাক আপনারা অ্যাটলিস্ট ওইদিকে যাননি, এটা ইনসাইটিং বেসিক্যালি না। সে ইয়ে হলো যে আপনি যেটা বললেন সেটাই, সিম্প্যাথেটিক হোক বা ই হোক, সে বেসিক্যালি খুব কশাস, যে না আগে আমার উপর দিয়ে যাক, এমনি তো সে ডিপ্রেশনে আছে, দেখা যাচ্ছে হোমিও খেয়ে তার ডিপ্রেশনটা আরো বেড়ে গেল, তখন সে কষ্টের মধ্যে পড়ে যাবে। তার থেকে বেটার আমি আগে খাই, খাই একটু দেখি সুস্থ হই, তখন তাকে নিয়ে আসবো। তো এটাকে আপনি কশাস লেভেলে যদি নিয়ে নেন তাহলে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমি মনে করি। ঠিক আছে, আরো কিছু কেস নিয়ে আলোচনা করা যেত, আরেকটা রুব্রিক্স নিয়ে একটু আলোচনা করি, কেস আর না বলি। সেটা হলো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা রুব্রিক্স, এইটা দিয়েও আমরা নেট্রাম কার্ভের কাছে যেতে পারি। সেটা হলো, দেখেন আমি রুব্রিক্সটা বাহির করি, সেটা হলো ইনডিফারেন্স, INDI ডিফারেন্স মানি মেকিং টু। হ্যাঁ, ইনডিফারেন্স মানি মেকিং টু, আমি রুব্রিক্সে দিয়ে দিচ্ছি, এটা লিখে নেন, ইনডিফারেন্স মানি মেকিং টু। ঠিক আছে, এর কাছাকাছি বলা যায় যে ওয়ান কাইন্ড অফ ক্রস রেফারেন্স না, খুবই কাছাকাছি রুব্রিক্স হলো অ্যাম্বিশন লস অফ মানি মেক টু, অ্যাম্বিশন লস অফ মানি মেক টু। এইটা দেখেন, দুইটা রুব্রিক্স কিন্তু খুবই, আপনি যদি অ্যাপারেন্টলি চিন্তা করেন, ইনডিফারেন্স মানি, ইনডিফারেন্স টু মানি মেক, আর হচ্ছে অ্যাম্বিশন লস, মানে আগে আগে ইয়ে ছিল যে টাকা কামাই করবো, এখন অ্যাম্বিশন লস হয়ে গেছে, টাকা কামাইয়ের আগ্রহটা তার মধ্যে হারায় গেছে। তাহলে এই দুইটা রুব্রিক্স একটু আমাদের একটু আলোচনা করি। হ্যাঁ, তো প্রথমটা দেখেন, ইনডিফারেন্স মানি টু মেক। তো ইনডিফারেন্স মানি টু মেক, এটার যদি আমরা লিটারাল মিনিং দেখি, সরাসরি মিনিং যদি ভাবি, তাহলে হচ্ছে পেশেন্টের টাকা পয়সা ইনকামের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, ইনডিফারেন্সে পড়েছে। মানে যদি ইনকাম হয় তাও ভালো, না হলেও কোনো সমস্যা নাই, ইনডিফারেন্স। টাকা আসে আসলো, না আসলে নো ম্যাটার, এটা হলো ইনডিফারেন্স।
তাই না? ইনডিফারেন্স আমরা কি বুঝি? সে অন্য কিছুতে ডিফার করছে, মানে পেশেন্ট কোনো ইভেন্ট থেকে যে আউটকাম আসবে, যে আউটপুট আসবে, এটা যদি কমে যায়, কম হয়, এতে তার কোনো কিছু আসে যায় না, এরকম একটা অনুভূতি হচ্ছে ইনডিফারেন্স। হ্যাঁ, হয়েছে হয়েছে, হ্যাঁ বাদ দাও, আর দরকার নেই টাকা পয়সা, হলে হলো, না তো নাই, ইনডিফারেন্স। ঠিক একইভাবে পেশেন্টের কাছে কোনো বিষয় খুব ইম্পর্টেন্ট হয়, কোন একটা বিষয় তার কাছে খুব ইম্পর্টেন্ট, তখন সে একটা জিনিসের তুলনায় অন্য জিনিসকে যদি বেশি প্রিফারেন্স দেয়, অন্য বিষয়গুলোকে যদি কিছু সময়ের জন্য বেশি ধ্যান দেয় এবং অন্য আরেকটা জিনিসকে ধ্যান দেওয়া বা দৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, তখন আমরা বলি যে সে ইনডিফারেন্স হয়ে গেছে। তো এখানে মানির প্রতি সে ইনডিফারেন্স হয়ে গেছে। এর পরের যে ইয়েটা হলো, রুব্রিক্সটা হলো, আমি ব্যাখ্যায় আসছি। পরের যে রুব্রিক্সটা হলো সেটা হলো অ্যাম্বিশন লস অফ মানি টু মেক। অ্যাম্বিশন মানে কি? অ্যাম্বিশন আমরা কাকে বলি? আমার অ্যাম্বিশন আমি বড় হয়ে একজন ডাক্তার হব। অ্যাম্বিশন মানে কি? অ্যাম্বিশন মানে হচ্ছে আমার একটা উদ্দেশ্য হাসিল করার। জি বলেন। ঠিক আছে, উদ্দেশ্য বা ঠিক আছে। হ্যাঁ, উদ্দেশ্য হলো গোল। অ্যাম্বিশন কি? অ্যাম্বিশন হলো কোন একটা উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, একটা স্ট্রং ইচ্ছা, নট ইচ্ছা হলো হলো, না না এটা না। অ্যাম্বিশন হলো স্ট্রং ইচ্ছা, যা পূরণ হলে তার বর্তমান যে প্রেজেন্ট স্থিতি আছে, বর্তমান যে পরিস্থিতি আছে, এখনকার থেকে ভালো হয়ে যাব। আমি তো স্টুডেন্ট, আমি তো বাপের খাচ্ছি, বাপের হোটেলে থাকছি, তাই না? কিন্তু আমার অ্যাম্বিশন আমি ডাক্তার হব, আমার অ্যাম্বিশন আমি ম্যাজিস্ট্রেট হব, আমার অ্যাম্বিশন আমি বৈমানিক হব। কেন? কারণ আমি এখন বাপের হোটেলে খাচ্ছি, ঠিক আছে, ডাল ভাত খাচ্ছি, কিন্তু এই কন্ডিশন থেকে আমি আরো বেটার কন্ডিশনে যাচ্ছি, এই কারণে আমি একদম অ্যাম্বিশন ইনক্রিজ করে আমি পড়ালেখা করছি। তাহলে অ্যাম্বিশন হলো ওইরকম একটা জিনিস। তো এখানে কি বলছে? অ্যাম্বিশন লস অফ মানি টু মেক, মানে এই ব্যক্তির মধ্যে যখন টাকা পয়সা ধন দৌলত কামাই করার তীব্র ইচ্ছা তৈরি হয়, একটা সময় তৈরি হয়েছিল, তাই না? অ্যাম্বিশন লস না হয়ে যদি অ্যাম্বিশন টু মানি মেক হতো, তাহলে এর অর্থটা কি দাঁড়াতো? যে আমার মেলা টাকা পয়সা, অনেক ধন দৌলত কামাই করতে হবে, হ্যাঁ, তীব্র ইচ্ছা, যেভাবে হোক আমাকে হাসিল করতে হবে। হাসিল করে আমি কি করব? আমি আমার মনে যা যা আছে সে স্বাদ মিটাবো, একটা বাড়ি করব, আলিশান বাড়ি বানাবো, একটা মার্সিডিজ বেঞ্জ কিনবো, তাই না? একটা বড় সুইমিং পুল থাকবে, সুন্দর সুন্দর সামনে গাছ থাকবে, এই এরকম আমার একটা ইচ্ছা আছে, এই কারণে আমার টাকা, এটা আমার অ্যাম্বিশন। আর যখন অ্যাম্বিশন লস হয়ে যাবে, তখন এই পেশেন্টের মধ্যে ধন দৌলত কামাই করার আগের যে ইচ্ছা ছিল, আগে বাড়ি করার ইচ্ছা ছিল, সুইমিং পুল বানানোর ইচ্ছা ছিল, এখন আর সেটা কাজ করছে না, ফলে সে মোটেও টাকা পয়সা ধন দৌলত কামাই করার জন্য ইন্টারেস্টেড থাকছে না। আমি কি বুঝাতে পারলাম? এটাও কিন্তু বিকামের মতনই হয়ে গেল অনেকটা, তাই না? তো এই জন্য কি করবে? এই জন্য অ্যাম্বিশন লসে যারা থাকবে, এই জন্য সে টাকা আর্ন করার জন্য যে পরিশ্রম করা দরকার, মেহনত করা দরকার, সেটা বন্ধ করে দেবে। রুগীরা এসে বলে, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, রুগীরা এসে বলে যে ডাক্তার সাহেব আমি আগে দিন রাত পরিশ্রম করতাম, কারণ আমি আমার প্রচুর টাকা ইনকাম করার প্রয়োজন ছিল। কেন প্রয়োজন ছিল? কারণ আমার একটা মেয়ে আছে, আমি মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে চাই, ধুমধাম করে বিয়ে দিতে চাই, বিয়ের যে খরচ টরচ সেগুলা যাতে আমি করতে পারি, আর আমার ছেলেকে ভালো জায়গায় পড়াতে পারি, উচ্চ শিক্ষার জন্য আমি বিদেশে পাঠাতে পারি। কিন্তু এই অসুস্থতার পর থেকে জানি না কেন আমার টাকা পয়সার ইনকামের প্রতি কোনো ইচ্ছা হচ্ছে না। আমি জানি যে টাকা পয়সা ছাড়া আমার মেয়ের বিয়ে হবে না, ছেলের পড়ালেখা করানো সম্ভব না, বিদেশে পাঠানো সম্ভব না। তাহলে এই ক্ষেত্রটাতে কি হলো? এই ক্ষেত্রে পেশেন্টের টাকা পয়সা কামানোর জন্য সে মেহনত করতো, কিন্তু অসুস্থতার কারণে এখন তার মধ্যে ওই ইচ্ছাটা কাজ করছে না। পেশেন্ট জানে যে টাকা পয়সা ছাড়া তার ভবিষ্যৎ ভালো হবে না, ভালো চলবে না, মেয়ের বিয়ে হবে না, ছেলেকে বিদেশে পাঠাতে পারবে না, তারপরেও তার মধ্যে এই কামাই করার কোনো ইন্টারেস্ট নাই। ঠিক আছে?
তাহলে ইনডিফারেন্স মানি টু মেক, মানি মেকের মধ্যে পেশেন্টের টাকা পয়সা কামাই করার পরিবর্তে অন্য কোনো কিছুর দিকে তার ইম্পর্টেন্স থাকে, এই জন্য সে টাকা পয়সা কামাই করতে চাচ্ছে না। ভালো করে বুঝেন, ইনডিফারেন্সের যে রুব্রিক্সটা বললাম সেটাতে যখন আপনি থাকবে তখন ওই পেশেন্টের মধ্যে টাকা পয়সা ইনকাম এরিয়া থাকবে না, অন্য বিষয়ে ইন্টারেস্ট থাকবে। কিন্তু অ্যাম্বিশন লস মানি মেকিং এর মধ্যে পেশেন্টের আগে টাকা কামাই করানোর উদ্দেশ্যে কাজ করতো, সে পরিশ্রম করতো, সবকিছু ছিল, কিন্তু এখন আর তার মধ্যে সেই ডিজায়ারনেসটা থাকবে না। খুবই কাছাকাছি ওই আগের রুব্রিক্সের সাথে মিলে, এখানে যদিও বিকাম নাই, কিন্তু এই অ্যাম্বিশন লস দিয়ে ওই একই টাইপের অর্থ বোঝানো যায় বলে আমি এই রুব্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত।